সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন কি বলা হচ্ছে সেখানে? আচ্ছা, বিভিন্ন ফিচার্সগুলো এবার দেখে নেওয়া যাক। এক নম্বর, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। টু টাইপস, দু ধরনের কনস্টিটিউশন হয়, একটা রিটেন, একটা আনরিটেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ভেরি কম্প্রিহেন্সিভ, ইলাবোরেট অ্যান্ড ডিটেল ডকুমেন্টেড। কোনটা? আমেরিকান কনস্টিটিউশন হচ্ছে রিটেন কনস্টিটিউশন, অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। 1949 সালে যখন এটা লাগু করা হয়েছিল, ইনঅ্যাক্ট করা হয়েছিল, তখন হচ্ছে এর মধ্যে 395টা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল এবং 8টা শিডিউল ছিল। কিন্তু এখন প্রেজেন্টলি সেখানে 465টা আর্টিকেল রয়েছে, 25টা পার্ট রয়েছে এবং 12টা শিডিউলস রয়েছে এবং 4টে শিডিউল 9, 10, 11 and 12 এগুলোকেও যোগ করা হয়েছে। নো, আমাদের ভারতীয় সংবিধান এত ভাস্ট, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস। আমাদের কান্ট্রি খুব বড় এবং খুব ডাইভার্স, মানে বৈচিত্র্যপূর্ণ দেশ, সেই জন্য এর কনস্টিটিউশন এত বড় করতে হয়েছে। হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, যে সংবিধানের যে মূল উৎস সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা যেটা সেটাও কিন্তু একটা বাল্কি সাইজের ছিল, সেটাও কিন্তু একটা খুব বড় সাইজের ছিল। 3 নম্বর, সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেটস। একটাই সিঙ্গেল কনস্টিটিউশন বানাতে চেয়েছি, তার ফলে কি হয়েছে, সবকিছু রাখতে গিয়ে সাইজটা বড় হয়ে গেছে। এবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা লিগাল প্রফেশনার, যারা উকিল, তাদের সংখ্যা বেশি থাকায় সেই জন্য তারা সবকিছু লিগালি এটা করতে চেয়েছেন এবং সাইজটা বেড়ে গেছে। আমাদের স্ট্রাকচারাল পার্টটা সবকিছুই, বেশিরভাগ অংশটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে বড় করা হয়েছে। যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা আমেরিকান কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। দ্য পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ক্যাবিনেট গভর্নমেন্ট, রিলেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। এই যে পলিটিক্যাল যে পার্টটা, অর্থাৎ ক্যাবিনেট গভর্নমেন্ট কি করে চলবে, ঠিক আছে, রিলেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার, লার্জলি ড্রন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। পলিটিক্যাল পার্টটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। কোনো কোনো কনস্টিটিউশন আছে খুব রিজিড, অর্থাৎ খুব স্ট্রিক্ট, সেগুলো সংশোধন করা যায় না। আর কিছু আছে ফ্লেক্সিবল, খুব ঘন ঘন সংশোধন করা যায়। আমেরিকান কনস্টিটিউশন হচ্ছে এমন একটা কনস্টিটিউশন যেটা খুব রিজিড, অর্থাৎ সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রভিশন প্রায় নেই বললেই চলে, বা সেগুলো করা খুব শক্ত। এবং ফ্লেক্সিবল হচ্ছে ব্রিটিশ যে কনস্টিটিউশন, ব্রিটেন কনস্টিটিউশন, সেগুলো হচ্ছে খুব ফ্লেক্সিবল, অর্থাৎ খুব সহজেই চেঞ্জ করা যায়। ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ফ্লেক্সিবল কনস্টিটিউশন এবং একই সঙ্গে রিজিড কনস্টিটিউশন। কিছু কিছু আর্টিকেল 368 প্রোভাইডস ফর 2 টাইপস অফ অ্যামেন্ডমেন্ট। 368 দু রকমের অ্যামেন্ডমেন্ট আমাদের করতে দেয়, সংবিধান সংশোধন করতে দেয়। একটা যেটা 2/3 মেম্বারশিপ, যেটা 2/3 মেম্বারশিপ যদি কোনো আইনকে, যদি আইনের পক্ষে যদি ভোট দেয় তবেই সেই আইন চেঞ্জ হয়, সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি বলে। সেইখানে আইন চেঞ্জ করা কিন্তু খুব কষ্টকর। 2/3 মেজরিটি বলতে মানে 2/3 মেজরিটি জোগাড় করা কোনো সরকারের পক্ষে খুব কষ্টকর, কারণ সেখানে শুধুমাত্র সরকার পক্ষের লোক ভোট দিলেই হবে না, কারণ সরকার পক্ষের লোক তো 50% লোক রয়েছে। তো 2/3 মেজরিটি মানে প্রায় 75% লোক, মানে এমপিকে সহমত পোষণ করতে হবে। তো সেক্ষেত্রে সেই ধরনের কনস্টিটিউশন প্রভিশন, সেগুলো চেঞ্জ করাটা খুব কঠিন। আবার ভেরি স্পেশাল মেজরিটি আছে, সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করবে। আবার সেই প্রভিশন স্টেটের ব্যাপারে, রাজ্যের ব্যাপারে যদি কিছু হয়, রাজ্য চেঞ্জ করতে হবে বা রাজ্যের নতুন রাজ্য তৈরি করা বা অন্য কিছু, তো সেক্ষেত্রে সেখানে আবার হাফ অফ দ্য স্টেটস, অর্থাৎ ইন্ডিয়া যত রাজ্য আছে তার মধ্যে অন্তত 50% রাজ্যকে সেটাকে অ্যাপ্রুভ করে পাঠাতে হবে, তবে সেটা পাস হবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে এই সব জায়গাগুলো খুবই রিজিড, এগুলো চট করে সংশোধন করা সম্ভব নয়। আবার কিছু আছে একদম সাধারণ 50% ভোট পেলেই সেগুলো পাস হয়ে যাবে, তো সেগুলো খুব ফ্লেক্সিবল। সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন একই সঙ্গে ফ্লেক্সিবল এবং রিজিড। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ এ ফেডারেল সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট। দুটো গভর্নমেন্ট রয়েছে, ডিভিশন অফ দ্য পাওয়ার্স, দুটো গভর্নমেন্ট রয়েছে, সেন্টারে একটা গভর্নমেন্ট রয়েছে, আবার স্টেটে একটা গভর্নমেন্ট রয়েছে, তার মধ্যে ডিভিশন অফ দ্য পাওয়ার্স, ঠিক আছে। রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামেরালিজম, এগুলো হচ্ছে সব ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ফেডারেল হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা ইউনিটারি একটা নেচার রয়েছে। যেমন ফেডারেল সিস্টেম হচ্ছে বলা যেতে পারে আমেরিকান কনস্টিটিউশন, আর ইউনিটারি কনস্টিটিউশন হচ্ছে ব্রিটেন কনস্টিটিউশন। তো ভারতের ক্ষেত্রে ফেডারেল সিস্টেমটা আছে, কিন্তু সেটা আমেরিকার মতো নয়, আবার ব্রিটেনের মতো ইউনিটারি নেচারও নয়, অর্থাৎ দুটোই আছে। সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ডিসক্রাইব করা যেতে পারে ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ডিসক্রাইব করা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, হুইচ ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন অফ স্টেট নয়, ইউনিয়ন অফ স্টেটস, হুইচ ইমপ্লাইজ টু থিংস। ওয়ান, ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট অফ দ্য এগ্রিমেন্ট বাই দ্য স্টেটস, অ্যান্ড 2 নম্বর হচ্ছে নো স্টেটস হ্যাজ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ফেডারেশন। ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট, কোয়াসি ফেডারেল বলা হয়েছে সেই জন্য, বা অনেক সময় এটাকে বার্গেনিং ফেডারেলিজম বলা হয়েছে, বা কোঅপারেটিভ ফেডারেশন বলা হয়েছে, বা ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিও বলা হয়েছে। ব্যক্তিত্ব, বড় বড় ব্যক্তিত্ব, তারা আমাদের এই ফেডারেল স্ট্রাকচারটাকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। যা কেসি হোয়ার নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ফেডারেলিজমকে কোয়াসি ফেডারেল। কেসি হোয়ার তিনি নাম দিয়েছিলেন কোয়াসি ফেডারেল। আচ্ছা, বার্গেনিং অফ ফেডারেলিজম নামকরণ করেছিলেন মরিস জোন্স। বার্গেনিং অফ ফেডারেলিজম মরিস জোন্স। কোঅপারেটিভ ফেডারেলিজম গ্র্যানভিল অস্টিন। কোঅপারেটিভ ফেডারেলিজম
গ্র্যানভিল অস্টিন, কোঅপারেটিভ ফেডারেলিজম, গ্র্যানভিল অস্টিন, ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, আইভার জেনিংস, ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, আইভার জেনিংস। আচ্ছা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ব্রিটিশদের যে পার্লামেন্টারি ফর্ম ছিল সেইটাকে ইন্ডিয়া অ্যাডপ্ট করে। আমেরিকায় কিন্তু ফেডারেল স্ট্রাকচার, সেটা কিন্তু পার্লামেন্টারি ফর্ম নয়। ব্রিটেন হচ্ছে পার্লামেন্টারি ফর্ম এবং আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম। কিন্তু এরকম হয় না। আমেরিকায় যারা সাংসদ, যারা নির্বাচিত হয়ে এলেন, তারা কেবলমাত্র লেজিসলেটারেই থাকবেন, অর্থাৎ বিধানসভা বা পার্লামেন্টেই থাকবেন। আর এক্সিকিউটিভ লোক আলাদা হয়, অর্থাৎ মন্ত্রী মন্ত্রী যাদের করা হয় সেই মন্ত্রীরা আলাদা হয়। আলাদা হয় বলতে ওদের বিভিন্ন দক্ষ লোক, বিভিন্ন পেশার দক্ষ লোকদের বাছা হয়, এই জন্য তারা হচ্ছে এক্সিকিউটিভ। তো প্রেসিডেন্সিয়াল ফর্মে কি হয় না, দুটো পাওয়ার, লেজিসলেটিভ অর্গান এবং এই যে এক্সিকিউটিভ অর্গান, এদের মধ্যে সেপারেশন থাকে, কিন্তু এখানে সেটা নেই। আচ্ছা, এই যে পার্লামেন্টারি সিস্টেম, এইটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার মডেল, এবং এটাই ভারত এটাকে বড় করেছে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে। এবং এটা হচ্ছে ক্যাবিনেট গভর্নমেন্টও বলা হয় এটাকে। ব্রিটেনে যেখানে মন্ত্রীরা বসে সেখানে, সেটা সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার, সেই জন্য এটার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার মডেল। প্রেজেন্স অফ দ্য নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, প্রেজেন্স অফ দ্য নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল এক্সিকিউটিভকে রাষ্ট্রপতি বা রাজ্যপাল, এটা হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ। রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ। আচ্ছা, মেজরিটি পার্টি রুল, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, অর্থাৎ এই যে ক্যাবিনেট রয়েছে, মন্ত্রী গোষ্ঠী, এরা লোকসভার প্রতি যৌথভাবে দায়িত্বশীল হয়, সম্মিলিতভাবে দায়িত্বশীল হয়। ইন্ডিভিজুয়ালি দায়িত্বশীল কার ওপর হয়? ইন্ডিভিজুয়ালি দায়িত্বশীল হয় প্রধানমন্ত্রীর ওপর বা মুখ্যমন্ত্রীর ওপর, কিন্তু যৌথভাবে তারা আইনসভার প্রতি দায়বদ্ধ থাকে। তাদেরকে কৈফিয়ত দাবি করে অনেক সময় বিরোধী দল বা অন্যান্য পক্ষরা। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি হয়, যিনি লেজিসলেচারের মেম্বার তিনিই মন্ত্রী হন। আমেরিকায় কিন্তু তা হয় না, কোনো একটা স্পেশাল ফিল্ড থেকে তাকে তুলে নেওয়া হয়। ধরা যাক, যদি কোনো বড় বিজ্ঞানী, তাকে বা বড় এডুকেশনালিস্ট, তাকে শিক্ষামন্ত্রী করে দেওয়া হলো, তো সেই রকম ভাবে আমেরিকায় করা হয়, এখানে সেটা করা হয় না। তো দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ লার্জলি বেসড অন দ্য ব্রিটিশ প্যাটার্ন। দেয়ার সাম ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন টু। ফর ব্রিটেনের পার্লামেন্টের সোভারিন হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে পার্লামেন্ট, ব্রিটেনের যে সবচেয়ে বড় হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় হচ্ছে কিন্তু কনস্টিটিউশন। ঠিক আছে, ফার্দার ইন্ডিয়ান কনস্টিটিউশনে রাষ্ট্রপতি যিনি হন, সেই রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত ব্যক্তি, কিন্তু ব্রিটেনে কিন্তু তা নয়। ব্রিটেনে হচ্ছে যে ওদের হায়ারার্কিক্যাল হেড, মানে হচ্ছে ওদের রানী, বংশ পরম্পরায় রানী হচ্ছেন হেড। ইন্ডিয়া এবং ব্রিটেনের যে যেটা গভর্নমেন্ট, সেটাকে প্রাইম মিনিস্টারিয়াল গভর্নমেন্টও বলা হয়, কারণ সেখানে প্রাইম মিনিস্টারেরই বেশি ভূমিকা থাকে। পার্লামেন্ট সুপ্রিমেসি, ব্রিটিশ পার্লামেন্ট, দ্য ডক্টরাইন অফ সোভারিনিটি অফ পার্লামেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, ডক্টরাইন অফ সোভারিনিটি অর্থাৎ সার্বভৌমত্ব, পার্লামেন্টের সার্বভৌমত্ব কোথায় রয়েছে? ব্রিটিশ পার্লামেন্টে। এবং জুডিশিয়াল সুপ্রিমেসির প্রভিশন রয়েছে আমেরিকান সুপ্রিম কোর্ট, সেখানে সুপ্রিম কোর্টই হচ্ছে সবচেয়ে বড়। পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে তার উপরেও সুপ্রিম কোর্টের একটা পাওয়ার থাকে, জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই আইনটাকে আবার নিজে সেটা বিচার করে, অ্যানালিসিস করে দেখে যে সেই আইনটা ঠিক আছে কিনা। সুপ্রিম কোর্ট যদি বলে আইনটা ঠিক আছে, তবেই সেটা আইন হিসেবে পরিণত হবে। যদি কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে যে আইনটা অবৈধ, তাহলে পার্লামেন্টকে বাতিল করতে হবে। এটা ইন্ডিয়ায় কিন্তু রয়েছে, এবং সেটা আমেরিকান কনস্টিটিউশন থেকেই বড় করা হয়েছে, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে আছে, কিন্তু সেটা আমেরিকায় সবচেয়ে বেশি রয়েছে সেই পাওয়ারটা। কনস্টিটিউশন তৈরি করেছিলেন তারা, একটা পার্লামেন্টের সোভারিন সেটাও বজায় রেখেছেন, এবং আমেরিকায় যে জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে সেটাকেও বজায় রেখেছিলেন। অর্থাৎ দুটোই আমাদের এখানে রয়েছে, পার্লামেন্ট সুপ্রিমেসি, হ্যাঁ, এবং জুডিশিয়াল রিভিউ, দুটোই এখানে রয়েছে। ফলে দুটোই, সুপ্রিম কোর্ট সবচেয়ে উপরে, এর নিচে হচ্ছে হাইকোর্ট, তার নিচে হচ্ছে লোয়ার লেভেলের যে কোর্টগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট বা লোকাল কোর্ট, এগুলো। হাইকোর্টের আন্ডারে কিছু সাবঅর্ডিনেট কোর্টস রয়েছে। দ্যাট এই যে কোর্টগুলো রয়েছে, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন হাইকোর্ট রয়েছে, তো সেইগুলো কিন্তু একটাই নিয়ম মেনে চলে, এমন নয় যে তাদের আলাদা আলাদা নিয়ম আছে, স্টেট আলাদা কিন্তু নিয়ম একই। এবং আমরা জানি যে কোনো একটা হাইকোর্ট যদি কিছু একটা রায় দেয়, সেই হাইকোর্টটা কিন্তু অন্য স্টেটের যে হাইকোর্ট সেটা কিন্তু অনেক সময় ফলো করে। তো অনেক সময় না, বেশিরভাগ সময় ফলো করে। তো আমাদের সারা দেশে যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে সেটা ইন্টিগ্রেটেড, অর্থাৎ একই সূত্রে বাঁধা। কিন্তু আমেরিকায় যদি দেখা যায়, বিভিন্ন স্টেট রয়েছে, সেখানে বিভিন্ন স্টেটের বিভিন্ন হাইকোর্ট রয়েছে, এবং সেই হাইকোর্টগুলো কিন্তু একে অপরের নিয়ম মানে না। প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা রুল রয়েছে, এবং সেই রুলস অনুযায়ী হাইকোর্টগুলো চলে। কারণ ওখানে হচ্ছে ফেডারেল সিস্টেম, ফেডারেল লজ রয়েছে, প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা ফেডারেল লজ রয়েছে, সেই জন্য ওখানে জুডিশিয়ারি সিস্টেমকে বলা হয় ফেডারেল জুডিশিয়ারি। এখানে জুডিশিয়ারি সিস্টেম ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ওখানে ফেডারেল জুডিশিয়ারি। দ্য সুপ্রিম কোর্ট ইজ ফেডারেল কোর্ট, highest court of appeal, the guarantor of the fundamental rights of the citizen and the guardian of the constitution. guardian of the constitution কে? সুপ্রিম কোর্ট। guarantor of the fundamental rights কে করে? সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে যে খরচ খরচা রয়েছে বা বিচারপতিদের যে মাইনে, সেগুলো সব কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হয়। আইনসভায় অর্থাৎ পার্লামেন্ট বা বিধানসভা, সেখানে তারা আইন প্রণয়ন করে, সেই আইনগুলোই সুপ্রিম কোর্ট ফলো করে, কিন্তু কেউ কারোর আন্ডারে নয়। অর্থাৎ পার্লামেন্টের আন্ডারে কিন্তু সুপ্রিম কোর্ট নয়, সে কিন্তু আলাদা একটা স্বশাসিত সংস্থা। অনেক সময় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টরা রায় দিয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট। ফান্ডামেন্টাল রাইট পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য 6 ফান্ডামেন্টাল রাইটস টু দ্য অল সিটিজেন্স। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 নম্বর ধারা, রাইট টু ফ্রিডম 19 থেকে 22 নম্বর ধারা, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24 নম্বর ধারা, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28 নম্বর ধারা, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 থেকে 30 নম্বর ধারা, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ 32 নম্বর ধারা। কনস্টিটিউশনাল রেমিডি অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি ফান্ডামেন্টাল রাইটস যদি হরণ করা হয় কারোর, সে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিজ। দ্য ফান্ডামেন্টাল রাইট কি করে? পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে বজায় রাখে। দ্য ফান্ডামেন্টাল রাইট কিন্তু কোর্টে জাস্টিসিয়েবল, অর্থাৎ কোর্ট কিন্তু এটা বিচার করতে পারে, ঠিক আছে। দে আর এনফোর্সেবল বাই দ্য কোর্টস ফর দেয়ার ভায়োলেশন। যদি ভায়োলেট হয় ফান্ডামেন্টাল রাইট কারোর ক্ষেত্রে, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টও অনেক সময় সেগুলোর ক্ষেত্রে শাস্তি দিয়ে থাকে যারা ভায়োলেট করবে তাদের এগেনস্টে। এবং যে অ্যাগ্রিড পার্সন, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, কোনো হাইকোর্ট বা কোনো লোয়ার কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। এর জন্য সুপ্রিম কোর্ট যে অর্ডার ইস্যু করে সেটাকে বলা হয় রাইটস। বিভিন্ন ধরনের রাইটস হয়, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সার্টিডিওরি, কুও ওয়ারেন্টো এক্সেট্রা, ঠিক আছে। হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সার্টিডিওরি, কুও ওয়ারেন্টো ফর দ্য রিস্টোরেশন অফ হিজ রাইটস। তার রাইটগুলোকে বজায় রাখার জন্য এই রাইটস জারি করে। 5 ধরনের রাইটস: হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সার্টিডিওরি এন্ড কুও ওয়ারেন্টো। হচ্ছে এটা অ্যাবসলিউট নয়, এটা হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। কারণ হচ্ছে ধরা যাক যে কেন্দ্র যদি কখনো ন্যাশনাল এমার্জেন্সির সময় বা প্রেসিডেন্টস রুলের সময়, এমার্জেন্সির সময় বিশেষ করে যদি বলে যে ভারতের ওপর ধরা যাক ন্যাশনাল এমার্জেন্সি লাগানো হলো, বা যদি কোনো বৈদেশিক দেশ আক্রমণ করে ভারতকে, তখন যদি ন্যাশনাল এমার্জেন্সি হয়, সেই ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু সমস্ত ফান্ডামেন্টাল রাইটস দিতে বাধ্য নয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তখন কিন্তু তাদের উপর কোনো সময় রেস্ট্রিকশন লাগানো হয়। অর্নামেন্টাল রাইটস কিন্তু আর্টিকেল 20 এবং 21, ঠিক আছে, এইটা কোনোদিন হরণ করা যায় না। আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ, আর আর্টিকেল 20 হচ্ছে মোটামুটিভাবে যে শাস্তি পাওয়ার যে ব্যাপার, জিওপার্ডি, মানে অর্থাৎ বিচারাধীন যারা রয়েছে, ঠিক আছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের এগেন্স্টে যা খুশি তাই করা যাবে না, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর্টিকেল 20 আছে, আর 21 আছে হচ্ছে রাইট টু লাইফ, অর্থাৎ বাঁচার অধিকার। সেইটা কখনো কেড়ে নেওয়া যায় না, ইমার্জেন্সির সময়ও নয়। এইটা যেমন হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিজে কি হয়েছিল না, 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2011 গেভ এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস অ্যান্ড প্রোটেকশন টু কোঅপারেটিভ সোসাইটিজ। অর্থাৎ 97তম সংবিধান সংশোধন 2011 সালে গেভ এ কনস্টিটিউশনাল স্ট্যাটাস অ্যান্ড প্রোটেকশন টু কোঅপারেটিভ সোসাইটিকে প্রোটেকশন দিয়েছিল। ইন দিস কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, এটা আর্টিকেল 19 এর মধ্যে পড়ে, অর্থাৎ স্বাধীনতার যে অধিকার, যে বাক স্বাধীনতার অধিকার, স্পিচ অ্যান্ড ফ্রিডমের এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, অ্যাসোসিয়েশন তৈরি করার অধিকার, এগুলোর মধ্যে এইটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইট ইনক্লুড নিউ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অন প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটির প্রমোশনের জন্য নতুন করে ডাইরেক্টিভ প্রিন্সিপাল তৈরি করা হয়েছে। আর্টিকেল 43 বি 43 বি, সেখানে রাইট টু কোঅপারেটিভ সোসাইটি, রাইট টু প্রমোশন অন কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা হয়েছে। ইট অ্যাডেড এ নিউ পার্ট 9B ইন দ্য কনস্টিটিউশন হুইচ entitled the Cooperative Societies Act. Directive principle of the state policy. According to Dr. B.R. Ambedkar, the directive principle of state policy is the most noble features of the Indian Constitution. B.R. Ambedkar বলেছিলেন ডিপিএসপি কে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কে, মোস্ট নোবেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে ডিপিএসপি 3 ভাগে ভাগ করা যায়, সোশ্যালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারাল ইন্টেলেকচুয়াল, 3 ধরনের মতই এই ডিপিএসপির মধ্যে রয়েছে। The directive principle are meant of the promoting of the idea of the social and economic democracy. ফান্ডামেন্টাল রাইট কি করে? পলিটিক্যাল ডেমোক্রেসি বজায় রাখে। এটা কি করে? ডিপিএসপি হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি বজায় রাখে। দে আর সিক টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট অফ ইন্ডিয়া। ডিপিএসপি প্রবর্তন করার অবজেক্টিভটা কি? ওয়েলফেয়ার স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ কল্যাণকামী রাষ্ট্র হিসেবে ইন্ডিয়াকে গড়ে তোলা। হাউএভার দ্য ফান্ডামেন্টাল রাইটস কোর্টে জাস্টিসিয়েবল, কিন্তু ডিপিএসপি কিন্তু নন জাস্টিসিয়েবল। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নন জাস্টিসিয়েবল, কারণ এটার ভায়োলেশন হলে আমরা কখনোই কোর্টে যেতে পারি না। অর্থাৎ এটা স্টেটের কর্তব্য যে এই ডিপিএসপির জন্য রুল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী এটা চলবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের রুল এই জন্য তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী ডিপিএসপির জন্য চলে। যেমন পঞ্চায়েতের জন্য আলাদা রুল রয়েছে, পঞ্চায়েত কিন্তু ডিপিএসপির অঙ্গ। আর্টিকেল 40 পঞ্চায়েতের প্রভিশন রয়েছে। সুতরাং পঞ্চায়েত গঠন না হলে আগে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারতো না, কিন্তু এখন একটা আইন রয়েছে, সেই আইনের বদলে হয়তো কোর্টে কেস করা যায়। কিন্তু এই যে ডিপিএসপি, এটাকে কেউ দীর্ঘদিন ধরে ভায়োলেট করতে পারবে না, কারণ হচ্ছে যে ভোটের একটা ভয় রয়েছে। এটাকে যদি ভায়োলেট করে, এর মধ্যে সমস্ত ধরনের কল্যাণকামী প্রভিশনগুলো রয়েছে, অর্থাৎ জনগণের কাজে লাগে যে প্রভিশনগুলো, তো সেগুলোকে ভায়োলেট করলে কিন্তু জনগণই তাদের ভায়োলেট করবে। In the Minerva Bill case 1980, the Supreme Court held that Indian Constitution is founded on the bedrock of balance between fundamental rights and directive principle.
আচ্ছা, এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। দ্য অরিজিনাল কনস্টিটিউশন ডু নট প্রোভাইড ফর দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটি ছিল না, কিন্তু এটা অ্যাড করা হয়েছিল ইন্টারনাল ইমার্জেন্সির সময়। এটা অ্যাড করা হয়েছিল 1975 থেকে 77 যে ইন্টারনাল ইমার্জেন্সি চলছিল সেই সময় এটা অ্যাড করা হয়েছিল, এবং 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা এইটাকে অ্যাড করা হয়েছিল 1976 সালে। দ্য রেকমেন্ডেশন অফ দ্য স্বর্ণ সিং কমিটি, ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল অন দ্য রেকমেন্ডেশন অফ স্বর্ণ সিং কমিটি। এই যে ফান্ডামেন্টাল ডিউটি যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? পার্ট 4A তে, এবং সেখানে একটাই আর্টিকেল রয়েছে, আর্টিকেল 51A, 51A আর্টিকেলে এই সমস্ত ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে। 11টা ফান্ডামেন্টাল ডিউটি ওই 51A এর ক্লজের মধ্যেই রয়েছে। ঠিক আছে, সেখানে কি কি রয়েছে? ন্যাশনাল ফ্ল্যাগের সম্পর্কে রেসপেক্ট করা, ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করা, প্রোটেক্ট টু সোভারেনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি, এই সমস্ত নানান রকম ডিউটি সিটিজেনদের ওপর আরোপ করা হয়েছে, এবং ব্রাদারহুড রাখার, সৌভ্রাতৃত্ব রাখার একটা ডিউটি, সেটাও এখানে বজায় রাখা হয়েছে। দ্য ফান্ড, এবং এটা বড় করা হয়েছে রাশিয়ান কনস্টিটিউশন থেকে, ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত রাশিয়া থেকে এই এই প্রভিশনটা বড় করা হয়েছিল। সেকুলার স্টেট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বড় ফিচার্স হলো সেকুলার স্টেট। এই যে সেকুলার কথাটা, এটা প্রিয়াম্বেল, আমাদের যে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল রয়েছে সেখানে মূল কনস্টিটিউশনে ছিল না। এটা 42তম সংশোধন, 1976 সালে যে 42তম সংশোধন হয়েছিল সেইখানে এই কথাটা জুড়ে দেওয়া হয়েছিল, সেই কথাটা অ্যাড করা হয়েছিল। যে সেকুলার টার্মটা এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, প্রিয়াম্বেলে সেকুলার কথাটা ছিল না, কিন্তু 42তম সংশোধন হয়েছিল 1976 সালে, তখন এই কথাটা অ্যাড করা হয়েছিল। 15 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট কখনো রিলিজিয়ানের ভিত্তিতে কখনো কাউকে পক্ষপাতিত্ব করতে পারবে না, কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না, রিলিজিয়ান গ্রাউন্ডে কখনো ডিসক্রিমিনেট করতে পারবে না। মানে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে ধর্ম কোনো ম্যাটার হবে না। ঠিক আছে, যে কেউ যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, ধর্ম আচরণ করতে পারে, এবং ধর্ম বিস্তার করতে পারে। এটা বলা হয়েছে আর্টিকেল 25। আর্টিকেল 26-এ বলা হয়েছে ধর্মীয় অনুষ্ঠান ম্যানেজ করার জন্য সে সে ফান্ড জোগাড় করতে পারে, ফান্ড কালেকশন করতে পারে, অর্থাৎ টাকা কালেকশন করতে পারে। আর্টিকেল 27 বলছে যে ধর্মের জন্য যে টাকা লাগছে, সেই ধর্মের প্রমোশনের জন্য, সেই টাকা কখনো ট্যাক্স হিসেবে গ্রহণ করা হবে না, তার উপর কখনো ট্যাক্স চাপবে না, অর্থাৎ ধর্মের টাকা ট্যাক্স যোগ্য নয়। এটা আর্টিকেল 29। নিজস্ব ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার এটা সংরক্ষণ করার একটা প্রভিশনস রয়েছে প্রত্যেকটা সেকশনের। এটা হচ্ছে আর্টিকেল 29। মাইনরিটি শ্যাল হ্যাভ রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস, আর্টিকেল 30। বিদেশে কি থাকে? বিদেশে থাকে হচ্ছে যে চার্চ এবং পলিটির মধ্যে একটা সেপারেশন করা হয়। সেখানে রিলিজিয়ন বলতে চার্চকেই বোঝানো হয়, কারণ সেখানে তো একটাই মোটামুটিভাবে বিদেশে ইউনি রিলিজিয়ন থাকে, অর্থাৎ একটাই মাত্র ধর্ম থাকে কোনো দেশে হয়তো। কিন্তু ইন্ডিয়া যেহেতু মাল্টি রিলিজিয়ন, সেই জন্য ইন্ডিয়ার ব্যাপারটা সেরকম নয়। ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া যে সেকুলারিজম রয়েছে এটাকে পজিটিভ সেকুলারিজম বলা হয়, পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। ওয়েস্টার্ন কনসেপ্টে নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম, কিন্তু ইন্ডিয়ার কনটেক্সটাকে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম বলা হয়। সমস্ত ধর্মকেই প্রোটেকশন দেওয়া হবে এবং তারা যাতে তাদের নিজেদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারে। অর্থাৎ ব্রিটিশ যুগে যে কমিউনাল রিপ্রেজেন্টেশন ছিল, যে মুসলিম ভোটাররা কেবলমাত্র মুসলিমদের নির্বাচিত করবে, শিখ ভোটাররা শিখদের নির্বাচিত করবে, সেইটাকে অ্যাবলিশ করা হয় যখন স্বাধীন কনস্টিটিউশন যখন তৈরি হয়। হ্যাঁ, এবং তার পরিবর্তে আসন সংরক্ষণ করা হয়। কিন্তু আসন সংরক্ষণে দেখা যায় এসসি এসটি, এই যে আসন সংরক্ষণ রয়েছে, এসসি একটা ক্যান্ডিডেটকে কেবলমাত্র এসসিরাই ভোট দেয় এমন নয়, একটা জেনারেলের লোকেরা ভোট দেয়। সেখানে সিট সংরক্ষণ আছে কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশন নেই। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, কেউ যদি অ্যাডাল্ট হয়ে যায়, সেই অ্যাডাল্ট হয়ে গেলেই সে ভোটাধিকার সে পাবে। আগে কি হতো ব্রিটিশ যুগে, যে কারোর কোনো সম্পত্তি আছে কিনা, বা বিভিন্ন দেশে এখনো পর্যন্ত অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অনেক জায়গাতেই দেওয়া হয়নি, কারোর কোনো সম্পত্তি আছে কিনা, কারোর কোনো সে ট্যাক্স পেয়ার কিনা, এইসব দেখে তাদেরকে ভোটাধিকার দেওয়া হয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা একদমই নয়। সিঙ্গেল সিটিজেনশিপ, ইউএসএ বা অন্যান্য দেশে কি হয়, সেখানে অনেকগুলো সিটিজেনশিপ থাকে, তাদের প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা সিটিজেনশিপ থাকে। সেখানে দেশটা বড় কথা নয়, সেখানে রাজ্যটাই হচ্ছে বড় কথা। সেই রকম কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা নয়। কিন্তু ইন্ডিয়ায় কনস্টিটিউশনাল প্রভিশন, সিঙ্গেল সিটিজেনশিপ এবং ইউনিফর্ম রাইট টু অল পিপল, প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট বডিজ, ইলেকশন কমিশন, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অফ দ্য পার্লামেন্ট। 2 নম্বর, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে আমরা ক্যাগ বলি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এবং কি করে, এটা অডিট দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এটা অডিট করে সেন্ট্রাল এবং স্টেটের যে ফান্ড রয়েছে, যে গভর্নমেন্টের যে ফান্ড রয়েছে, সেইটাকে তারা অডিট করে, অ্যাকাউন্টসটাকে অডিট করে। হি অ্যাক্টস অ্যাজ এ গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, অর্থাৎ পাবলিক পার্স বলতে সরকারের যে টাকার যে ভান্ডার, পার্স বলতে মানি ব্যাগের মতো বুঝি, তো সেইটার প্রোটেক্টর বা সেটার গার্জিয়ান হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ টু অল ইন্ডিয়ান সার্ভিসেস। এবং স্টেটে কি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, সেন্টারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এই ইলেকশন কমিশনের হেড, ক্যাগের হেড, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের হেড, এদের টেনিয়রটা ফিক্স থাকে, কখনো কেউ কমাতে পারে না, বাড়াতেও পারে না। তার ফলে সরকার সরাসরি এদের উপর কোনো কর্তৃত্ব করতে পারে না। ফিক্সড সার্ভিস কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশন, অর্থাৎ কারোর ক্ষেত্রে রিটায়ারমেন্ট এজ হচ্ছে 62 বা 3 বছর, এরকম একটা টেনিয়র রয়েছে, তার সেটাকে কেউ কমাতে পারবে না। এবং হচ্ছে এক্সপেন্সেস বিং চার্জ, এদের মাইনে কিন্তু সরকারের উপর নির্ভরশীল নয়, এদের মাইনেটা কনসলিডেট ফান্ড থেকে আসে, কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ রাজ্যপাল, রাষ্ট্রপতিরা যেখান থেকে মাইনে পায়, এদের মাইনেও সেখান থেকে, সেই ফান্ড থেকে পায়। এটা একটা ফিক্সড ফান্ড, সেই জন্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভরশীল নয়। ইমার্জেন্সি প্রভিশনস, ইন্ডিয়াগুলো ইমার্জেন্সি প্রভিশনস আছে। 1 নম্বর, ন্যাশনাল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার অ্যান্ড অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রিবেলিয়ন। এই ন্যাশনাল এমার্জেন্সি হতে পারে আর্টিকেল 352, কি বলছে না, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর্থাৎ বাইরে থেকে যদি কেউ আক্রমণ করে, বা আর্মড রিবেলিয়ন অর্থাৎ যে আমাদের যে মিলিটারি সিস্টেম রয়েছে তারা যদি রিবেলিয়ন করে, অস্ত্র নিয়ে যদি রিবেলিয়ন করে, তখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে। স্টেট এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল যাকে বলে, স্টেট এমার্জেন্সি যাকে প্রেসিডেন্ট রুল বলে, অন দ্য গ্রাউন্ড অফ ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি অফ দ্য স্টেটস ইন দ্য স্টেটস। স্টেট এমার্জেন্সি প্রেসিডেন্ট রুল বলে অন দ্য গ্রাউন্ড অফ ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট। 356 নম্বর ধারা, 65 আর্টিকেল 356 আর 365, সেক্ষেত্রেও ধরা হবে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এবং সেখানে স্টেট ইমার্জেন্সি লাগতে পারে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ থ্রেটেন্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ দ্য ক্রেডিট অফ ইন্ডিয়া, আর্টিকেল 360, আর্টিকেল 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা, 3 টায়ার গভর্নমেন্ট, অরিজিনালি সেন্টার আর স্টেট, এটা ডুয়াল গভর্নমেন্টই ছিল সংবিধান, এবং 74তম সংবিধানের মাধ্যমে 1992 সালে 73তম সংবিধান সংশোধন হয়েছিল এবং 74তম সংবিধান সংশোধন হয়েছিল। তার ফলে কি হয়, 73তম সংশোধনে গ্রাম পঞ্চায়েতের একটা লিগাল রাইটস পায়, একটা কনস্টিটিউশনাল রাইটস পায়, অর্থাৎ পঞ্চায়েত গঠন একটা সাংবিধানিক অধিকার। এবং 74তম সংবিধানে মিউনিসিপ্যালিটির গঠন, এটাও একটা সাংবিধানিক অধিকার বলে ধরে নেওয়া হয়। এবং সেই জন্য একটা নতুন আর্টিকেল পার্ট অ্যাড করতে হয়, 9 নম্বর পার্ট অ্যাড করতে হয়, এবং সেইখানে এই মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের প্রভিশন রাখা হয়, যেটাকে বলা হয় 9A তে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির নতুন পার্ট রাখা হয়েছে, যোগ করা হয়েছে। এর ফলে কি হয়েছে, যেমন স্টেট আর সরকার, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো 2 টায়ার গভর্নমেন্ট ছিল, কিন্তু 1992 সালের পর 9A পার্ট যোগ হওয়ার পর, পঞ্চায়েত আইন এবং মিউনিসিপ্যালিটি আইন তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে যে এখন লোকাল গভর্নমেন্ট হয়ে গেছে। তার ফলে সেটা 2 টায়ার গভর্নমেন্ট আর নেই, 3 টায়ার গভর্নমেন্ট হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ায় এখন 3 টায়ার গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট বলতে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েতটাকে বলা হয় রুরাল লোকাল গভর্নমেন্ট, আর মিউনিসিপ্যালিটিকে বলা হয় আরবান লোকাল গভর্নমেন্ট। এটা রয়েছে পার্ট 9A। এবং একটা নতুন শিডিউল অ্যাড করা হয়েছে, 12তম শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। নতুন শিডিউল রয়েছে, পঞ্চায়েতের প্রভিশন পার্ট 9 এর মধ্যে রয়েছে, এবং নতুন শিডিউল রয়েছে 12তম শিডিউল।